স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রঙে রাঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর, এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল রঙের অনুষ্ঠান। তো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তাছাড়াও তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতিন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আগামী দিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা নাগাদ এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। কিছুদিন আগে রাজাপুর পুরাণ পঞ্চায়েত পাড়া থেকে রঞ্জন দেববর্মা বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জন দেববর্মার তল্লাশি চালিয়ে বিভিন্ন চুরি সামগ্রী এবং ড্রাগস উদ্ধার করে। তারপরও রঞ্জন দেববর্মাকে পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। খবর পাওয়া গেছে রঞ্জন দেববর্মা আবার নেশা বিক্রি করে বলেই জানা যায়। তাই আজকে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং রঞ্জন দেববর্মাকে সতর্ক করা হয়, যদি নেশা সামগ্রী বিক্রি বন্ধ না করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে এবং মেয়েরা এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসছে, দেখছে যে প্রমাণও পাওয়া গেছে, এরপরেও তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি। এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইল, এখান থেকে এসে এরপরে যে নাকি আসল ড্রাগস খনি বা যে বিক্রিত যে মালিক তাকে কিন্তু ধরা দেয়নি, তার স্ত্রীকে পরে নিয়ে গেছে। আর আমরা আজকে একটা কমিটি তৈরি করলাম যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া
এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা আগে এগিয়ে যেতে পারি সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। আচ্ছা ম্যাডাম, আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটি প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণসহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে প্রেস মিটের মাধ্যমে তাকে জানান দিতে চাই। বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে, তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার আরেকটা জানা আছে, আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়া প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলা সাগরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলা সাগরে চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলাসাগরে মেগা স্বাস্থ্য শিবির। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলাসাগর চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, লালবাহাদুর ব্যায়ামাগার সম্পাদক অমল দেববর্মা, বিপুল দেববর্মা, প্রদীপ সাহা সহ চিকিৎসক বিরোজা দুলাল সাহা, মণিভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিষয় নেই, প্রথমে বলবো ধন্যবাদ জানাবো যে এখানে লালবাহাদুর ক্লাব একটি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনাও হবে, পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে। তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন। বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন। সে বস্ত্র বিতরণ হোক, ব্লাড ডোনেশন হোক কিংবা স্বাস্থ্য শিবির হোক, এটা আমাদের আজকের সমাজের এক বিশেষ একটি দিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন, তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসলো জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ। এলাকার ৩৫ জন দুস্থ লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো ক্লাবের সদস্যরা। মূলত রবিবার দুপুর 12টা নাগাদ জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব গৃহে এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া, অধীর রঞ্জন নাথ, সহসভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা। তবে এই ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গত কিছুদিন পূর্বে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এলাকায় শতাধিক চক্ষু রোগীদের নিয়ে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় রাজ্য ও বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতে। তাছাড়াও যুব সমাজকে নেশার করার গ্রাস ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করে থাকে। ক্লাব সভাপতি জানান, এলাকার দরিদ্র লোকেদের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি, যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং ওনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায়। আমাদের যেহেতু এই যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো, তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আজ এখানে বস্ত্র বিতরণ এবং সেই খাদ্য সামগ্রী বিতরণ করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিমকে। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিমকে। এই মহিম পেশায় একজন গাছ কাটার শ্রমিক, বয়স 30 বছর। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ, মহকুমার পুলিশ আধিকারিক এবং পুলিশ মৃতদেহ তদন্ত বা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় যে গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো বহিরাজ্যের শ্রমিক মহিম, বাড়ি আসাম এলাকায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থসামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকার প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি করা বা বিক্রি ছাড়া এই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে বিজেপি কলোনি এলাকাটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে।
বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওই কাজটি করতে বাধ্য হচ্ছে বলেই তারা জানান। bo chule bo we chule chai ayu daya chule thibang thangbang chule khema tung jau are ya nei na ko na ma khena ke di are ke na lo chari di chuna bo chari di nei na ko সরকার খাওয়ান দেয় না, না বিকাশ কিছু কই না তো ইলেকশনের পরে আইসিনি আর না তো ইটি ভাঙ্গা কি করো? হ আম তো পারবালো না লাই যাচ্ছে কাজ করিয়া খাইতে পারছে আমার বুড়ি তো হইলে লে পলা পান লইয়া খাওয়ানো হয়েছে, তবু আমি হইছে না বাবা, সেই লাগে আমি ওই মাইয়া লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই গড় খাওয়ান আসেনি? নাই ঘর থেকে আয়া দেখো কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা ওইটাও আমি পাইছে না, মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না, বয়স হয়েছে না বুলামি অখন। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা বয়স। আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা, এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে জনগণের অভিমত রয়েছে। তবে এখন দেখার বিষয় এই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। जे बाटा माताराबो माखनाय चला जे लाइनपुर कंबो जे तंमना माखनाय बसवा रबिरा रियां न को रियां जुनो मुआ दिया नो बमाया चाने पूरा बुरी मसा बकराय मसा क्लाबो आके पूरा बुरी खेचान नंगला हरबले लुंगाबो बका के दम बुरा बोला तंया के पूरा हिला को कोई तो आसु को आगे माखना खाको আমার ওইটা কাজ করতো, আমি তো সাদে কিচ্ছু হই না, আগে বকে কাম খেয়েছিল কিছু বইতার নলে বকেন জানছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ডাবল ইঞ্জিনে অচল রাস্তা। গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমল থেকে এই একই অবস্থায় রয়েছে। ডাবল ইঞ্জিনের অচল রাস্তা। গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায় রাস্তা সেই বাম আমল থেকে একই অবস্থায় আছে। এই বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতা কর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে, সেদিকে লক্ষ্য নেই কারোরই। রাজ্যের বাজেটের পর বাজেট অধিবেশন হচ্ছে, এই বাজেট অধিবেশনে পাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল পাশ হচ্ছে, কিন্তু পাশ হচ্ছে না গোলাঘাটি বিধানসভার এই কয়েকটি রাস্তা নির্মাণের কাজ। এলাকার মানুষ উৎসবের মেজাজে এলাকার সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মাকে পাশ করিয়ে এলাকায় বিধায়কের আসনে বসিয়েছিলেন। এরপর গত 2023 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভার মানুষ তীব্রাবতা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধায়কের আসনে বসিয়েছিলেন, কিন্তু এলাকার সব দিকে উন্নয়ন হলেও রাস্তাঘাট এখনো ঠিক আগের মতোই বেহাল। আমি এলাকা বাসিন্দা। আপনার এই মানে রাস্তার যে এই অবস্থা আজকে কত বছর ধরে এটা?
আচ্ছা মেলা বছর যাবত এই রাস্তা এরকম প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা বান্ধা গেছে এরপরে একটা কোনো কাজ হয়েছে না এই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালুর গাড়ি সবসময় যাতায়াত করে এটা দা কাজ ওই বালুর গাড়ি যাতায়াত করে হেভি ওজন বালুর গাড়ি রাস্তা একবারে ভেঙে গেছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরোটা রাস্তায় কি এইভাবে পুরো রাস্তা এই অবস্থা। এই রাস্তাটা কই থেকে কদ্দূর গেছে? এটা অবশ্যই থেকে শান্তিবাজার পর্যন্ত গেছে। বেশি দিনে আরো অসুবিধা বেশি আমরা চলাচল করতে। এখানে যারা মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মানে তারা কি আপনারা জানাইছেন? কয়েকবার জানানো হয়েছে, এমএলএ জানানো হয়েছে, এমএলএ কাছে গেলে করানো কইরা দিচ্ছি, এই কইরা আপনার এত কাটা যাইতেছে। জানা গেছে বিগত বাম সরকারের আমল থেকেই গোপীনগর হয়ে বিশালগড় যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে ক্ষমতার পাল্লা বদল হয়ে বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আসে। 2018 থেকে এই পর্যন্ত অর্থাৎ 7 বছরেও রাস্তা সংস্কার করা হলো না। দলের অনেকেই বলে থাকেন বিগত সিপিআইএম সরকার রাজ্যে কোনো উন্নয়ন করেনি, কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার আসার পরেও এখনো পর্যন্ত গোলাঘাটি বিধানসভার এই বেহাল রাস্তাগুলি কেন সংস্কার করা হয়নি প্রশ্ন তুলছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ওই তো 10-15 বছর বিঘা রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই টাকা আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? বাঙাটি সাইকেলটা বন্ধ হয়ে যেমন যাই না, আপনারা যেমন যাই না। এই রাস্তাটা কই থেকে কদ্দূর গেছে? এইটা এই তো এই দুর্গাচমন থেকে একটা অবস্থা। আচ্ছা, মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবু ওই কি কমসরা তো গাড়ি চলে না, গাড়ি বদ্ধ। কি চাইতেছেন এখন আপনারা? কি চান এখন আপনারা? আমরা চাই এটা বালা বাজার বানাই যাই। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31শে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। তাছাড়াও ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নের প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে, কিন্তু রাজ্যের রেশনভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাকে। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। রেশন ডিলাররা এই আবেদন রাখছেন প্রত্যেকে যেন 31 মার্চের ভেতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নে সহায়তা করেন। আমরা অ্যাকচুয়ালি এখন যে কেওয়াইসিটা করা হইতেছে, এটা 31 তারিখ হলো লাস্ট ডেট। কেওয়াইসিটা করার মানে হইলো এখন ডিজিটাল কার্ড দেওয়া হবে। তো এটা করার লাগে মানে ডিজিটাল কার্ডটা দেখা সবাই আমরা কেওয়াইসি করাইতেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেছে বা ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী চাইতেছে যে আমরা ডিজিটাল কার্ডটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয়। যেমন এখন তো কার্ডটা নষ্ট হয়ে যেতেছে, হারাই যেতেছে, যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেটে ছোটো হয়ে যাবো, এটা পকেটে রাখতে পারবো, ঠিকভাবে এটারে পরিচালনা করতে পারবো। তার লাগে চাইতেছে আর কি যে আমরা কেওয়াইসির মাধ্যমে যেমন এটা দিতে পারি। এটা শুধু আধার কার্ড নিয়ে এলে চলে, আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে এলে আমরা কেওয়াইসিটা করে দিতেছি। কিন্তু আপনার ফুড মিনিস্টার কিছুদিন পর পরে আমরা মিটিং করতেছে যে তোমরা এই এটা করো, এই কেওয়াইসিটা করো, কিন্তু আমরা কাস্টমারের যথেষ্টভাবে আমরা ইয়ে করতেছি। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিংও করতেছি যে আপনারা আসেন কেওয়াইসিটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরও 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরা যে সব রেশনে এই অবস্থা না, বাতিল হইতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হইলো ঠিক, এটা আমরাও ঠিক বলতে পারতেছি না। এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি। যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বলবো যে
আপনারা এটা অবশ্যই এটা করতে পারেন। ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতে হবে, কিন্তু আমরা তার লাগে আমরা মাইকিং করতেছি, আমরা নিজেদের টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা KYC করেন। 31 তারিখ লাস্ট ডে, কিন্তু কেউই আসতেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর কুমার দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস, রঞ্জন দাস, অনিমেষ নাগ, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। মূলত বসন্ত উৎসব উপলক্ষে এদিন বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে রঙে রাঙায়িত হয়ে আয়োজিত হয় গোটা খোয়াই শহরের র্যালি এবং এদিন এই র্যালি এবং বসন্ত উৎসবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রথমে এই সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে আমরা খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের 7ম বর্ষ। আমরা সবাই জানি শীতের শেষে গ্রীষ্মের মধ্যিখানে বসন্তের আগমন ঘটে, ফলে ফুলে সুশোভিত হয় সারা দেশ। নানান ধরনের ফুল আমরা দেখতে পাই এবং সবাই সেই আনন্দে মাতোয়ারা হয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং বসন্তকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলো যাতে আরও বেশি সুন্দর হয়, আরও বেশি আমাদের কাছে মনোমুগ্ধর হয়, সেই আশায় সবাই। ধন্যবাদ সবাই। আজকের প্রোগ্রাম শিডিউলের মধ্যে কী কী রয়েছে? আজকের প্রোগ্রামের মধ্যে আমরা এই কিছুক্ষণের মধ্যেই র্যালি শেষ করে আসলাম। সমস্ত শিল্পীদেরকে নিয়ে একসাথে প্রায় 300 থেকে 400 শিল্পী নিয়ে আমরা একসাথে র্যালি সমাবেশ করলাম। তারপরেই আমাদের এখানে বক্তস্কুল যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দর্শকদের বসার জায়গা রয়েছে। এখানে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করে বসন্ত উৎসবে নানান ধরনের তারা বসন্তের গান পরিবেশন করবে, বাচ্চারা নৃত্য পরিবেশন করবে এবং একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করবে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রঙে রঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর, এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল রঙের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তাছাড়াও তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতিন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আগামী দিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। गोपियां तारे हैं, चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। गोपियां तारे हैं, चांद है राधा, फिर क्यों है Shia
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা নাগাদ এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। কিছুদিন আগে রাজাপুর পুরাণ পঞ্চায়েত পাড়া থেকে রঞ্জন দেববর্মা বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জন দেববর্মার তল্লাশি চালিয়ে বিভিন্ন চুরি সামগ্রী এবং ড্রাগস উদ্ধার করে। তারপরও রঞ্জন দেববর্মাকে পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। খবর পাওয়া গেছে রঞ্জন দেববর্মা আবার নেশা বিক্রি করে বলেই জানা যায়। তাই আজকে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং রঞ্জন দেববর্মাকে সতর্ক করা হয়, যদি নেশা সামগ্রী বিক্রি বন্ধ না করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ তো আমাদের ছেলে এবং মেয়েরা, এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেই তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসছে, দেখছে যে প্রমাণও পাওয়া গেছে, এরপরেও তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি। এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইল, এখান থেকে এসে এরপরে যে নাকি আসল ড্রাগস খনি বা যে বিক্রিত যে মালিক তাকে কিন্তু ধরা দেয়নি, তার স্ত্রীকে পরে নিয়ে গেছে। আর আমরা আজকে একটা কমিটি তৈরি করলাম যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা আগে এগিয়ে যেতে পারি, সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। আচ্ছা ম্যাডাম, আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণ সহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে এই প্রেস মিডিয়ার মাধ্যমে তাকে জানান দিতে চাই, বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে, তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার একটা জানা আছে, আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা
লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলা সাগরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলা সাগরে চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলাসাগরে মেগা স্বাস্থ্য শিবির। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলাসাগর চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, লালবাহাদুর ব্যায়ামাগার সম্পাদক অমল দেববর্মা, বিপুল দেববর্মা, প্রদীপ সাহা সহ চিকিৎসক বিরোজা দুলাল সাহা, মণিভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিষয় নেই, প্রথমেই বলবো ধন্যবাদ জানাবো যে এখানে লালবাহাদুর ক্লাব একটি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনাও হবে, পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে। তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন। বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন। সে বস্ত্র বিতরণে হোক, ব্লাড ডোনেশন হোক কিংবা স্বাস্থ্য শিবির হোক, এটা আমাদের আজকের সমাজের এক বিশেষ একটি দিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন, তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসলো জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ। এলাকার ৩৫ জন দুস্থ লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো ক্লাবের সদস্যরা। মূলত রবিবার দুপুর 12টা নাগাদ জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব গৃহে এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া, অধীর রঞ্জন নাথ, সহসভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা। তবে এই ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গত কিছুদিন পূর্বে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এলাকায় শতাধিক চক্ষু রোগীদের নিয়ে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় রাজ্য ও বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতে। তাছাড়াও যুব সমাজকে নেশার করার গ্রাস ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করে থাকে। ক্লাব সভাপতি জানান, এলাকার দরিদ্র লোকেদের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি, যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং ওনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায়। আমাদের যেহেতু এই যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো, তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আজ এখানে বস্ত্র বিতরণ এবং সেই খাদ্য সামগ্রী বিতরণ করছি।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে মৃতদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহির্রাজ্যের শ্রমিক মহিমকে। এই মহিম পেশায় একজন গাছ কাটার শ্রমিক, বয়স 30 বছর। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ, মহকুমার পুলিশ আধিকারিক এবং পুলিশ মৃতদেহ তদন্ত বা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় যে গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো বহিরাজ্যের শ্রমিক মহিম, বাড়ি আসাম এলাকায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থসামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকার প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি করা বা বিক্রি ছাড়া এই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থাই নেই। তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসী বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওই কাজটি করতে বাধ্য হচ্ছে বলেই তারা জানান। চুলে চাই আয়ো যায়া চুলে থিরবাঙ্গে থাংবাঙ্গে চুলে খেমা তুম যাও আরে হানাই না কয় নাও মা খেনাই খেদি আর কে নাও চারি দি চুনাবো চারি দি নাই না কয় সরকার খাওন দেয় না? হ্যাঁ না, বিকাশ কিচ্ছু কই না তো। ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাইঙ্গা কি করো? হ আম তো পারবালো না লাগাছে, কাজ করিয়া খাইতে পারছে। আমার বুড়ি তো হইলে পলা পান লইয়া খাওয়ান হয়েছে, তবু আমি হইছে না বাবা। সেই লাগা আমি ওই মাইয়াডুর লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই ঘর খাওয়ান আসেনি? নাই, ঘর থেকে আইয়া দেখো। কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অক্ষণ। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা। আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশে থাকা ইটগুলো প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা। এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়া আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত
হচ্ছে বলে জনগণের অভিমত রয়েছে। তবে এখন দেখার বিষয় এই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। bông bọ ya trồng maya je nó mắc này ít bông mắc này je bông bắt mà tao là bông mắc này chúng là je lại bút cùng bông je trồng mà mắc này Robi này riang nó có. riang chúng nó mua đi ya nụ bông maya dabi daba buri ya Tạo bao nhiêu thì phải thứ lại. akhir trồng bây cái chane pura puri msa bukrai msa klabu akhir pura puri kecaan nangan lah Horok là trồng rau bao cát thì đâm vào bura. bông là trồng ya cái pura hi lah kok koi trồng à sih qua akhir mak enak lah koi cái trồng makan Ama rồi đã cắt cột to nó nó tadi cái chuối nè. Cái bộ cái cái cam khi nó cái chụp bao nhiêu nó lại. bukan Yung trồng lang lah sih. ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ডাবল ইঞ্জিনে অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমল থেকে এই একই অবস্থায় রয়েছে। ডাবল ইঞ্জিনের অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায় রাস্তা সেই বাম আমল থেকে একই অবস্থায় আছে। এই বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতা কর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে, সেদিকে লক্ষ্য নেই কারোরই। রাজ্যের বাজেটের পর বাজেট অধিবেশন হচ্ছে। এই বাজেট অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল পাশ হচ্ছে, কিন্তু পাশ হচ্ছে না গোলাঘাটি বিধানসভার এই কয়েকটি রাস্তা নির্মাণের কাজ। এলাকার মানুষ উৎসবের মেজাজে এলাকার সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মাকে পাশ করিয়ে এলাকায় বিধায়কের আসনে বসিয়েছিলেন। এরপর গত 2023 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভার মানুষ তীব্রাবতা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধায়কের আসনে বসিয়েছিলেন, কিন্তু এলাকার সব দিকে উন্নয়ন হলেও রাস্তাঘাট এখনো ঠিক আগের মতোই বেহাল। আমি এলাকা বাসিন্দা। আপনার এই মানে রাস্তার যে এই অবস্থা আজকে মন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা বান্ধা গেছে, এরপরে একটা কোনো কাজ নাই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালুর গাড়ি সবসময় যাতায়াত করে, এটা দা কাজ ওই বালুর গাড়ি যাতায়াত করে, হেভি ওজন বালুর গাড়ি রাস্তা একবারে ভেঙে গেছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরোটা রাস্তায় কি এইভাবে শান্তি বাবার পর্যন্ত গেছে, বেশি দিনে আরো অসুবিধা বেশি আমরা চলাচল করতে। এখানে যারা মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মানে তারা কি আপনারা জানাইছেন? কয়েকবার জানানো হয়েছে, এমএলএ জানানো হয়েছে, এমএলএ কাছে গেলে করামো কইরা দিচ্ছি, এই কইরা আপনার এত বছর কাটাই গেছে। জানা গেছে বিগত বাম সরকারের আমল থেকে গোলাঘাটি বিধানসভার কলকলিয়া থেকে বিশালগড় যাওয়ার রাস্তা, নবশান্তিগঞ্জ বাজার থেকে গোপীনগর হয়ে বিশালগড় যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে ক্ষমতার পাল্লা বদল হয়ে বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আসে। 2018 থেকে এই পর্যন্ত অর্থাৎ 7 বছরেও রাস্তা সংস্কার করা। 18 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার আসার পরেও এখনো পর্যন্ত গোলাঘাটি বিধানসভার এই বেহাল রাস্তাগুলি কেন সংস্কার করা হয়নি প্রশ্ন তুলছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ওই তো 10-15 বছর বিঘা রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই টাকা আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? বাঙাটি সাইকেলটা বন্ধ হয়ে যেমন যাই না, আপনারা যেমন যাই না। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এইটা এই তো এই দুর্গাচমনি থেকে একটা অফিসিলা। আচ্ছা, মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবুই ওই কি কমসরা তো গাড়ি চলে না, গাড়ি বদ্ধ। কি চাইতেছেন এখন আপনারা? কি চান এখন আপনারা? আমরা চাই এটা রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে।
অর্থাৎ ত্রিপুরার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31শে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। তাছাড়াও ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নের প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে, কিন্তু রাজ্যের রেশনভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাকে। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। রেশন ডিলাররা এই আবেদন রাখছেন প্রত্যেকে যেন 31 মার্চের ভেতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নে সহায়তা করেন। আমরা অ্যাকচুয়ালি এখন যে কেওয়াইসিটা করা হইতেছে, এটা 31 তারিখ হলো লাস্ট ডেট। কেওয়াইসিটা করার মানে হলো এখন ডিজিটাল কার্ড দেওয়া হবে। তো এটা করার লাগে মানে ডিজিটাল কার্ডটা থেকে সবাই আমরা কেওয়াইসি করাইতেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেছে বা ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী চাইতেছে যে আমরা ডিজিটাল কার্ডটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয়। যেমন এখন তো কার্ডটা নষ্ট হয়ে যেতেছে, হারাই যেতেছে, যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেটে ছোটো হয়ে যাবো, এটা পকেটে রাখতে পারবো, ঠিকভাবে এটারে পরিচালনা করতে পারবো। তার লাগে চাইতেছে আর কি যে আমরা কেওয়াইসির মাধ্যমে। কিন্তু আপনার ফুড মিনিস্টার কিছুদিন পর পরে আমরা মিটিং করতেছে যে তোমরা এই এটা করো, এই কেওয়াইসিটা করো, কিন্তু আমরা কাস্টমারে যথেষ্টভাবে আমরা করতেছি। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিংও করতেছি যে আপনারা আসেন কেওয়াইসিটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরও 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরা যে সব রেশনে এই অবস্থা না, বাতিল হইতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হইলো ঠিক, এটা আমরাও ঠিক বলতে পারতেছি না। এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি। যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বললো যে আপনারা এটা অবশ্যই এটা করতে পারেন, ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতেই হবে। কিন্তু আমরা তার লাগে আমরা মাইকিং করতেছি, আমরা নিজেদের টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা কেওয়াইসি করেন। 31 তারিখ লাস্ট ডে, কিন্তু কেউই আসতে হবে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল অনুকূল চন্দ্র দাস, রঞ্জন দাস, অনিমেষ নাগ, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। মূলত বসন্ত উৎসব উপলক্ষে এদিন বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে রঙে রাঙায়িত হয়ে আয়োজিত হয় গোটা খোয়াই শহরের র্যালি। এবং এদিন এই র্যালি এবং বসন্ত উৎসবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রথমে এই সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে আমরা খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের 7ম বর্ষ। আমরা সবাই জানি শীতের শেষে গ্রীষ্মের মধ্যিখানে বসন্তের আগমন ঘটে, ফলে ফুলে সুশোভিত হয় সারা দেশ। নানান ধরনের ফুল আমরা দেখতে পাই এবং সবাই সেই আনন্দে মাতোয়ারা হয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং বসন্তকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলো যাতে আরও বেশি সুন্দর হয়, আরও বেশি আমাদের কাছে মনোমুগ্ধর হয়, সেই আশায় সবাই। ধন্যবাদ সবাই। আজকের প্রোগ্রাম শিডিউলের মধ্যে কী কী রয়েছে? আজকের প্রোগ্রামের মধ্যে আমরা এই কিছুক্ষণের মধ্যেই রেলি শেষ করে আসলাম। সমস্ত শিল্পীদেরকে নিয়ে একসাথে প্রায় 300 থেকে 400 শিল্পী নিয়ে আমরা একসাথে রেলি সমাবেশ করলাম। তারপরেই আমাদের এখানে বক্তস্কুল যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দর্শকদের বসার জায়গা রয়েছে। এখানে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করবে বসন্ত উৎসবে। নানান ধরনের তারা বসন্তের গান পরিবেশন করবে, বাচ্চারা নৃত্য পরিবেশন করবে এবং একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করবে। ঠিক আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রঙিন আঙ্গিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর। এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল। কল্যাণী সাহা রায় পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তাছাড়াও তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতিন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আগামী দিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। गोपियां तारे हैं, चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं, चांद है राधा, फिर क्यों है उसको রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা নাগাদ এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। কিছুদিন আগে রাজাপুর পুরাণ পঞ্চায়েত পাড়া থেকে রঞ্জন দেববর্মা বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জন দেববর্মার তল্লাশি চালিয়ে বিভিন্ন চুরি সামগ্রী এবং ড্রাগস উদ্ধার করে। তারপরও রঞ্জন দেববর্মাকে পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। খবর পাওয়া গেছে রঞ্জন দেববর্মা আবার নেশা বিক্রি করে বলেই জানা যায়। তাই আজকে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং রঞ্জন দেববর্মাকে সতর্ক করা হয়, যদি নেশা সামগ্রী বিক্রি বন্ধ না করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে এবং মেয়েরা এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসছে, দেখছে যে প্রমাণও পাওয়া গেছে, এরপরেও তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি। এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইলো, এখান থেকে এসে এরপরে যে নাকি আসল ড্রাগস খনি বা যে বিক্রিত যে মালিক তাকে কিন্তু ধরা দেয়নি, তার স্ত্রীকে পরে নিয়ে গেছে। আর আমরা আজকে একটা কমিটি তৈরি করলাম যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া
এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। আচ্ছা ম্যাডাম, আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটি প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণ সহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি। আমি আজকে প্রেস মিটের মাধ্যমে তাকে জানান দিতে চাই, বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার আরেকটা জানা আছে, আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলা সাগরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলা সাগরে চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলাসাগরে মেগা স্বাস্থ্য শিবির। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলাসাগর চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, লালবাহাদুর ব্যায়ামাগার সম্পাদক অমল দেববর্মা, বিপুল দেববর্মা, প্রদীপ সাহা সহ চিকিৎসক বিরোজা দুলাল সাহা, মণিভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিষয় নেই, প্রথমেই বলবো ধন্যবাদ জানাবো যে এখানে লালবাহাদুর ক্লাব একটি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনাও হবে, পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে। তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন। বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন। সে বস্ত্র বিতরণী হোক, ব্লাড ডোনেশন হোক কিংবা স্বাস্থ্য শিবির হোক, এটা আমাদের আজকের সমাজের এক বিশেষ একটি দিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন, তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব।
ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসলো জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ। এলাকার ৩৫ জন দুস্থ লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো ক্লাবের সদস্যরা। মূলত রবিবার দুপুর 12টা নাগাদ জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব গৃহে এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া, অধীর রঞ্জন নাথ, সহসভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা। তবে এই ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গত কিছুদিন পূর্বে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এলাকায় শতাধিক চক্ষু রোগীদের নিয়ে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় রাজ্য ও বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতে। তাছাড়াও যুব সমাজকে নেশার করার গ্রাস ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করে থাকে। ক্লাব সভাপতি জানান, এলাকার দরিদ্র লোকেদের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি, যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং ওনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায়। আমাদের যেহেতু এই যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো, তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আজ এখানে বস্ত্র বিতরণ এবং সেই খাদ্য সামগ্রী বিতরণ করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিমকে। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিমকে। এই মহিম পেশায় একজন গাছ কাটার শ্রমিক, বয়স 30 বছর। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ, মহকুমার পুলিশ আধিকারিক এবং পুলিশ মৃতদেহ তদন্ত বা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় যে গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো বহিরাজ্যের শ্রমিক মহিম, বাড়ি আসাম এলাকায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কতটুকু হয়েছে সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংস্কার নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকার প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি করা বা বিক্রি ছাড়া এই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থাই নেই। তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে পিজেপি কলোনি এলাকাটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে।
কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওই কাজটি করতে বাধ্য হচ্ছে বলেই তারা জানান। bo chule bo bo ba we chule chai ayu daya chule thi bang ge thang bang ge chule khema tung jau are ya nei na ko na ma khe nai ke di are ke na lo chari di chuna bo chari di nei na ko সরকার খাওন দেয় না? না বিকাশ কিছু কই না তো ইলেকশনের পরে আইসিনি আর না তো ইটি ভাইঙ্গা কি করো? হ আম তো পারবালো না লাই যাচ্ছে কাজ করিয়া খাইতে পারছে আমার বুড়ি তো হইলে লে পোলা পান লইয়া খাওয়ান হইছে তবু আমি হইছে না বাবা সেই লাগে আমি ওই মাইয়া লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই ঘর খাওয়ান আসেনি? নাই ঘর থেকে আয়া দেখো কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই তা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায় বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না ওই রান্দি বাতা ওইটাও আমি পাইছে না মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে ওইটাও পাই না বয়স হয়েছে না বুলামি অক্ষণ। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে তো আমি তো কইতে পারি না বাবা বয়স। আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশে থাকা ইটগুলো প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা, এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে জনগণের অভিমত রয়েছে। তবে এখন দেখার বিষয় এই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। যে বাটা মাতারাবো মাখেনাই চলে যে লাইনপুর কমবো যে তোমরা মাখেনাই রবিরাই রিয়াং নক রিয়াং চুনো মুহা দিয়া নুক বুমাইয়া দাবি দাবা বুরিয়া ইয়া তাময়া সেসে খাই পিলাই আগে তুম বেকে চানে পুরা বুরি মসা বকরাই মসা ক্লাবো আগে পুরা বুরি খেচান নাওয়ালা হরবলে লুংদাও বকা কে দাম বুরা bộ là trồng ya cái bút này là có coi trồng à sữa qua à cái mà cái nào khác rồi cái bút mà càng আমার ওই কাজ করতো আমি তো সাদে কিচ্ছু হই না আগে বকে কাম খেলিছিল কিছু বই তার নলে বকেন চলা আছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ডাবল ইঞ্জিনে অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমল থেকে এই একই অবস্থায় রয়েছে। ডাবল ইঞ্জিনের অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায় রাস্তা সেই বাম আমল থেকে একই অবস্থায় আছে। এই বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতা কর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে, সেদিকে লক্ষ্য নেই কারোরই। রাজ্যের বাজেটের পর বাজেট অধিবেশন হচ্ছে। এই বাজেট অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল পাশ হচ্ছে, কিন্তু পাশ হচ্ছে না গোলাঘাটি বিধানসভার এই কয়েকটি রাস্তা নির্মাণের কাজ। এলাকার মানুষ উৎসবের মেজাজে এলাকার সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মাকে পাশ করিয়ে এলাকায় বিধায়কের আসনে বসিয়েছিলেন। এরপর গত 2023 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভার মানুষ তীব্রাবতা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধায়কের আসনে বসিয়েছিলেন, কিন্তু এলাকার সব দিকে উন্নয়ন হলেও রাস্তাঘাট এখনো ঠিক আগের মতোই বেহাল। আমি এলাকা বাসিন্দা। আপনার এই মানে রাস্তার যে এই অবস্থা আজকে কত বছর ধরে? এটা
আজকে মেলা বছর যাবত এই রাস্তা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা বান্ধা গেছে এরপরে একটা কোনো কাগজ নাই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালু গাড়ি সবসময় যাতায়াত করে এটা দা কাজে ওই বালু গাড়ি যাতায়াত করে হেভি ওজন বালু গাড়ি রাস্তা একবারে ভেঙে গেছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরোটা রাস্তায় কি এভাবে খারাপ? পুরো রাস্তা এই অবস্থা। তো এই রাস্তাটা কই থেকে কদ্দূর গেছে? এটা অবশ্যই থেকে শান্তিবাজার পর্যন্ত গেছে। বেশি দিনে আরো অসুবিধা বেশি আমরা চলাচল করতে। এখানে যারা মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মানে তারা কি আপনারা জানাইছেন? কয়েকবার জানানো হয়েছে, এমএলএ জানানো হয়েছে, এমএলএ কাছে গেলে করানো কইরা দিচ্ছি, এই কইরা আপনার এত বছর কাটা যাইতেছে। জানা গেছে বিগত বাম সরকারের আমল থেকেই গোলাঘাটি বিধানসভার কলকলিয়া থেকে বিশালগড় যাওয়ার রাস্তা, নবশান্তিগঞ্জ বাজার থেকে গোপীনগর হয়ে বিশালগড় যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে ক্ষমতার পাল্লা বদল হয়ে বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আসে। 2018 থেকে এই পর্যন্ত অর্থাৎ 7 বছরেও রাস্তা সংস্কার করা হলো না। দলের অনেকেই বলে থাকেন বিগত সিপিআইএম সরকার রাজ্যে কোনো উন্নয়ন করেনি, কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার আসার পরেও এখনো পর্যন্ত গোলাঘাটি বিধানসভার এই বেহাল রাস্তাগুলি কেন সংস্কার করা হয়নি প্রশ্ন তুলছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ওই তো 10-15 বছর দিকা এই রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই কাছে আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? সাংঘাটি সাইকেলটা বন্ধ লইয়া তেমন যাই না, আপনারা যেমন যাই না। এই রাস্তাটা কই থেকে কদ্দূর গেছে? এটা এই তো এই দুর্গাচমনি থেকে একটা অবিছিলা। আচ্ছা, মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবুই ওই কি কমসরা তো গাড়ি চলে না, গাড়ি বদ্ধ। কি চাইতেছেন এখন আপনারা? কি চান এখন আপনারা? আমরা চাই এটা বাবা বাজার জানাই দিতে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড লিঙ্ক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31শে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। তাছাড়াও ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নের প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে, কিন্তু রাজ্যের রেশনভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাকে। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। রেশন ডিলাররা এই আবেদন রাখছেন প্রত্যেকে যেন 31 মার্চের ভেতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নে সহায়তা করেন। আমরা অ্যাকচুয়ালি এখন যে কেওয়াইসিটা করা হইতেছে, এটা 31 তারিখ হলো লাস্ট ডেট। কেওয়াইসিটা করার মানে হইলো এখন ডিজিটাল কার্ড দেওয়া হবে। তো এটা করার লাগা মানে ডিজিটাল কার্ডটা দেখা সবাই আমরা কেওয়াইসি করাইতেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেছে বা ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী চাইতেছে যে আমরা ডিজিটাল কার্ডটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয়। যেমন এখন তো কার্ডটা নষ্ট হয়ে যেতেছে, হারাই যেতেছে, যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেটে ছোটো হয়ে যাবো, এটা পকেটে রাখতে পারবো, ঠিকভাবে এটা পরিচালনা করতে পারবো। তার লাগে চাইতেছে আর কি যে আমরা কেওয়াইসির মাধ্যমে যেমন এটা দিতে পারি। এটা শুধু আধার কার্ড নিয়ে এলে চলে, আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে এলে আমরা কেওয়াইসিটা করে দিতেছি। কিন্তু আপনার ফুড মিনিস্টার কিছুদিন পর পরে আমরা মিটিং করতেছে যে তোমরা এই এটা করো, এই কেওয়াইসিটা করো, কিন্তু আমরা কাস্টমারের যথেষ্টভাবে আমরা ইয়ে করতেছি। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিংও করতেছি যে আপনারা আসেন কেওয়াইসিটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরও 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরার যে সব রেশনের এই অবস্থা না, বাতিল হইতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হইলো ঠিক, এটা আমরাও ঠিক বলতে পারতেছি না। এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি। যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বললো যে
আপনারা এটা অবশ্যই এটা করতে পারেন। ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতে হবে, কিন্তু আমরা তার লাগে আমরা মাইকিং করতেছি, আমরা নিজেদের টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা কেওয়াইসি করেন। 31 তারিখ লাস্ট ডে, কিন্তু কেউই আসতেছে। উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর কুমার দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস, রঞ্জন দাস, অনিমেষ নাগ, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। মূলত বসন্ত উৎসব উপলক্ষে এদিন বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে রঙে রাঙায়িত হয়ে আয়োজিত হয় গোটা খোয়াই শহরের র্যালি এবং এদিন এই র্যালি এবং বসন্ত উৎসব অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রথমে এই সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে আমরা খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের 7ম বর্ষ। আমরা সবাই জানি শীতের শেষে গ্রীষ্মের মধ্যিখানে বসন্তের আগমন ঘটে, ফলে ফুলে সুশোভিত হয় সারা দেশ। নানান ধরনের ফুল আমরা দেখতে পাই এবং সবাই সেই আনন্দে মাতোয়ারা হয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং বসন্তকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলো যাতে আরও বেশি সুন্দর হয়, আরও বেশি আমাদের কাছে মনোমুগ্ধর হয়, সেই আশাই সবাই। ধন্যবাদ সবাই। আজকের প্রোগ্রাম শিডিউলের মধ্যে কী কী রয়েছে? আজকের প্রোগ্রামের মধ্যে আমরা এই কিছুক্ষণের মধ্যেই র্যালি শেষ করে আসলাম। সমস্ত শিল্পীদেরকে নিয়ে একসাথে প্রায় 300 থেকে 400 শিল্পী নিয়ে আমরা একসাথে র্যালি সমাবেশ করলাম। তারপরেই আমাদের এখানে বক্তস্কুল যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দর্শকদের বসার জায়গা রয়েছে। এখানে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করবে বসন্ত উৎসবে। নানান ধরনের তারা বসন্তের গান পরিবেশন করবে, বাচ্চারা নৃত্য পরিবেশন করবে এবং একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করবে। ঠিক আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রঙে রাঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর, এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল রঙের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তাছাড়াও তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতিন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আগামী দিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা নাগাদ এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। কিছুদিন আগে রাজাপুর পুরাণ পঞ্চায়েত পাড়া থেকে রঞ্জন দেববর্মা বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জন দেববর্মার তল্লাশি চালিয়ে বিভিন্ন চুরি সামগ্রী এবং ড্রাগস উদ্ধার করে। তারপরও রঞ্জন দেববর্মাকে পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। খবর পাওয়া গেছে রঞ্জন দেববর্মা আবার নেশা বিক্রি করে বলেই জানা যায়। তাই আজকে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং রঞ্জন দেববর্মাকে সতর্ক করা হয়, যদি নেশা সামগ্রী বিক্রি বন্ধ না করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে, কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে এবং মেয়েরা এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসছে, দেখছে যে প্রমাণও পাওয়া গেছে, এরপরেও তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি। এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইল, এখান থেকে এসে এরপরে যে নাকি আসল ড্রাগস খনি বা যে বিক্রিত যে মালিক তাকে কিন্তু ধরা দেয়নি, তার স্ত্রীকে পরে নিয়ে গেছে। আর আমরা আজকে একটা কমিটি তৈরি করলাম, যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা আগে এগিয়ে যেতে পারি, সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। আচ্ছা ম্যাডাম, আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটি প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণসহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে এই প্রেস মিডিয়ার মাধ্যমে তাকে জানান দিতে চাই, বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে, তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার আরেকটা জানা আছে, আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলা সাগরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলা সাগরে চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলাসাগরে মেগা স্বাস্থ্য শিবির। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলাসাগর চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, লালবাহাদুর ব্যায়ামাগার সম্পাদক অমল দেববর্মা, বিপুল দেববর্মা, প্রদীপ সাহা সহ চিকিৎসক বিরোজা দুলাল সাহা, মণিভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। লালবাহাদুর ক্লাব একটি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনাও হবে, পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে। তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন। বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন। সে বস্ত্র বিতরণ হোক, ব্লাড ডোনেশন হোক কিংবা স্বাস্থ্য শিবির হোক, এটা আমাদের আজকের সমাজের এক বিশেষ একটি দিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন, তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখে। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসলো জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ। এলাকার ৩৫ জন দুস্থ লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো ক্লাবের সদস্যরা। সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া, অধীর রঞ্জন নাথ, সহসভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা। তবে ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গত কিছুদিন পূর্বে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে এলাকায় শতাধিক চক্ষু রোগীদের নিয়ে বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় রাজ্য ও বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতে। তাছাড়াও যুব সমাজকে নেশার করার গ্রাস ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করে থাকে। ক্লাব সভাপতি জানান, এলাকার দরিদ্র লোকেদের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি, যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং ওনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায়। আমাদের যেহেতু এই যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো, তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আজ এখানে বস্ত্র বিতরণ এবং সেই খাদ্য সামগ্রী বিতরণ করছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার
হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহির্রাজ্যের শ্রমিক মহিমকে। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহির্রাজ্যের শ্রমিক মহিমকে। এই মহিম পেশায় একজন গাছ কাটার শ্রমিক, বয়স 30 বছর। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ, মহকুমার পুলিশ আধিকারিক এবং পুলিশ মৃতদেহ তদন্ত বা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় যে গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো বহিরাজ্যের শ্রমিক মহিম, বাড়ি আসাম এলাকায়। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পাহাড়ে বসবাস আছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকার প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি করা বা বিক্রি ছাড়া এই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থাই নেই। তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে বিজেপি কলোনি এলাকাটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওই কাজটি করতে বাধ্য হচ্ছে বলেই তারা জানান। চুলে চুলে চাই আয়ো যায়া চুলে থৈবাঙ্গে থাংবাঙ্গে চুলে খেমা তুম যাও আরে হানে না কয় নাও মা খেনাই কে দি আর কে নাও চারি দি চুনাবো চারি দি নাই না কয় সরকার খাওয়ান দেয় না? হ্যাঁ না, বিকাশ কিচ্ছু কই না তো। ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাইঙ্গা কি করো? হ আম তো পারবালো না লাই যাচ্ছে, কাজ করিয়া খাইতে পারছে। আমার বুড়ি তো হইলে লে পলা পান লইয়া খাওয়ান হয়েছে, তবু আমি হয়েছে না বাবা। সেই লাগে আমি ওই ভাইয়া লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই গড় খাওয়ান আসেনি? নাই, গড় থেকে আয় দেখো। কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রেগা পাইলে রেগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অক্ষণ। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা বয়স। আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা। এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়া আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত
হচ্ছে বলে জনগণের অভিমত রয়েছে। তবে এখন দেখার বিষয় এই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। bông bọ ya trồng maya deo nó mắc thế này ít po mắc thế này deo po bata mata là po mắc thế này chúng là deo lain pur cùng po deo trồng mana mắc thế này apa Robi này riang nó có yang chúng nó mua dia nụ po maya dapat dapat buriak ya tak banyak sih phải thứ lại akan trồng bây giờ cha này pura puri misa bukrai misa kelabu akan pura puri kecaan nangan lah họ cái lùng đâu có cặp thì đâm vào bura bụng là trồng ya cái pura như là có coi trồng à xuống qua akan makan lah kan cái trồng batang আমার ওই কাজ করতে আমি তো tadi কিচ্ছু হই না আগে বকে কাম খেয়েছিল কিছু বইতার নলে bukan trồng lah সে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ডাবল ইঞ্জিনে অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমল থেকে এই একই অবস্থায় রয়েছে। এবং গোপীনগর এলাকায় রাস্তা সেই বাম আমল থেকে একই অবস্থায় আছে। এই বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতা কর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে, সেদিকে লক্ষ্য নেই কারোরই। রাজ্যের বাজেটের পর বাজেট অধিবেশন হচ্ছে। এই বাজেট অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল পাশ হচ্ছে, কিন্তু পাশ হচ্ছে না গোলাঘাটি বিধানসভার এই কয়েকটি রাস্তা নির্মাণের কাজ। এলাকার মানুষ উৎসবের মেজাজে এলাকার সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী 2030 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভার মানুষ তীব্রাবতা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধায়কের আসনে বসিয়েছিলেন। কিন্তু এলাকার সব দিকে উন্নয়ন হলেও রাস্তাঘাট এখনো ঠিক আগের মতোই বেহাল। আমি এলাকা বাসিন্দা। আপনার এই মানে রাস্তার যে এই অবস্থা আজকে কত বছর ধরে এটা? আজকে মেলা বছর যাবত এই রাস্তা এরকম প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা বান্ধা গেছে, এরপরে একটা কোনো কাগজ নাই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালু গাড়ি সবসময় যাতায়াত করে এটা দা কাজে ওই বালু গাড়ি যাতায়াত করে হেভি ওজন বালু গাড়ি রাস্তা একবারে ভেঙে গেছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরোটা রাস্তায় কি এইভাবে খারাপ? পুরো রাস্তা এই অবস্থা। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এটা অবশ্যই থেকে শান্তি বাজার পর্যন্ত গেছে। বেশি দিনে আরো অসুবিধা বেশি আমরা চলাচল করতে। এখানে যারা মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মানে তারা কি আপনারা জানাইছেন? কয়েকবার জানানো হয়েছে, এমএলএ জানানো হয়েছে, এমএলএ কাছে গেলে করামো কইরা দিচ্ছি, এই কইরা আজকা এত বছর কাটাই গেছে। জানা গেছে বিগত বাম সরকারের আমল থেকে গোলাঘাটি বিধানসভার কলকলিয়া থেকে বিশালগড় যাওয়ার রাস্তা, নবশান্তিগঞ্জ বাজার থেকে গোপীনগর হয়ে বিশালগড় যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে ক্ষমতার পাল্লা বদল হয়ে বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আসে। 2018 থেকে এই পর্যন্ত অর্থাৎ 7 বছরেও রাস্তা সংস্কার করা হলো না। দলের অনেকেই বলে থাকেন বিগত সিপিআইএম সরকার রাজ্যে কোনো উন্নয়ন করেনি, কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার আসার পরেও এখনো পর্যন্ত গোলাঘাটি বিধানসভার এই বেহাল রাস্তাগুলি কেন সংস্কার করা হয়নি প্রশ্ন তুলছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ওই তো 10-15 বছর বিঘা রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই টাকা আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? বাঙাটি সাইকেলটা বন্ধ হয়ে তেমন দেয় না, আপনারা যেমন দেয় না। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এইটা এই তো এই দুর্গাচমনি থেকে একটা অবস্থা। আচ্ছা, মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবুই ওই কি কমসরা তো গাড়ি চলে না, গাড়ি বদ্ধ। কি চাইতেছেন এখন আপনারা? কি চান এখন আপনারা? আমরা চাই এটা বাবার বাজার বানাই দিতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে।
ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31শে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। তাছাড়াও ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নে প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে, কিন্তু রাজ্যের রেশনভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাকে। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। রেশন ডিলাররা এই আবেদন রাখছেন প্রত্যেকে যেন 31 মার্চের ভেতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নে সহায়তা করেন। আমরা অ্যাকচুয়ালি এখন যে কেওয়াইসিটা করা হইতেছে, এটা 31 তারিখ হলো লাস্ট ডেট। কেওয়াইসিটা করার মানে হইলো এখন ডিজিটাল কার্ড দেওয়া হবে। তো এটা করার লাগে মানে ডিজিটাল কার্ডটা থেকে সবাই আমরা কেওয়াইসি করাইতেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেছে বা ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী চাইতেছে যে আমরা ডিজিটাল কার্ডটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয়। যেমন এখন তো কার্ডটা নষ্ট হয়ে যেতেছে, হারাই যেতেছে, যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেটে ছোটো হয়ে যাবো, এটা পকেটে রাখতে পারবো, ঠিকভাবে এটারে পরিচালনা করতে পারবো। তার লাগে চাইতেছে আর কি যে আমরা কেওয়াইসির মাধ্যমে যেমন এটা দিতে পারি। এটা শুধু আধার কার্ড নিয়ে এলে চলে, আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে এলে আমরা কেওয়াইসিটা করে দিতেছি। কিন্তু আপনার ফুড মিনিস্টার কিছুদিন পর পরে আমরা মিটিং করতেছে যে তোমরা এই এটা করো, এই কেওয়াইসিটা করো, কিন্তু আমরা কাস্টমারের যথেষ্টভাবে আমরা ইয়ে করতেছি। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিংও করতেছি যে আপনারা আসেন কেওয়াইসিটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরও 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরা যে সব রেশনে এই অবস্থা না, বাতিল হইতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হইলো ঠিক, এটা আমরাও ঠিক বলতে পারতেছি না। এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি। যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বলবো যে আপনারা এটা অবশ্যই এটা করতে পারবেন, ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতে হবে। কিন্তু আমরা তার লাগে আমরা মাইকিং করতেছি, আমরা নিজেদের টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা কেওয়াইসি করেন। 31 তারিখ লাস্ট ডে, কিন্তু কেউই আসতেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর কুমার দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস, রঞ্জন দাস, অনিমেষ নাগ, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। মূলত বসন্ত উৎসব উপলক্ষে এদিন বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে রঙে রাঙায়িত হয়ে আয়োজিত হয় গোটা খোয়াই শহরের র্যালি। এবং এদিন এই র্যালি এবং বসন্ত উৎসবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রথমে সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে আমরা খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের 7ম বর্ষ। আমরা সবাই জানি শীতের শেষে গ্রীষ্মের মধ্যিখানে বসন্তের আগমন ঘটে, ফলে ফুলে সুশোভিত হয় সারা দেশ। নানান ধরনের ফুল আমরা দেখতে পাই এবং সবাই সেই আনন্দে মাতোয়ারা হয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং বসন্তকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলো যাতে আরও বেশি সুন্দর হয়, আরও বেশি আমাদের কাছে মনোমুগ্ধর হয়, সেই আশায় সবাই।
ধন্যবাদ। আজকে প্রোগ্রাম শিডিউলের মধ্যে কি রয়েছে? আজকের প্রোগ্রামের মধ্যে আমরা এই কিছুক্ষণের মধ্যেই র্যালি শেষ করে আসলাম। সমস্ত শিল্পীদেরকে নিয়ে একসাথে প্রায় 300 থেকে 400 শিল্পী নিয়ে আমরা একসাথে র্যালি সমাবেশ করলাম। তারপরেই আমাদের এখানে বক্তস্কুল যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দর্শকদের বসার জায়গা রয়েছে। এখানে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করবে বসন্ত উৎসবে। নানান ধরনের তারা বসন্তের গান পরিবেশন করবে, বাচ্চারা নৃত্য পরিবেশন করবে এবং একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করবে। ঠিক আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রঙে রঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর, এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল রঙের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তাছাড়াও তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতিন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আগামী দিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা নাগাদ এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। কিছুদিন আগে রাজাপুর পুরাণ পঞ্চায়েত পাড়া থেকে রঞ্জন দেববর্মা বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জন দেববর্মার তল্লাশি চালিয়ে বিভিন্ন চুরি সামগ্রী এবং ড্রাগস উদ্ধার করে। তারপরও রঞ্জন দেববর্মাকে পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। খবর পাওয়া গেছে রঞ্জন দেববর্মা আবার নেশা বিক্রি করে বলেই জানা যায়। তাই আজকে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং রঞ্জন দেববর্মাকে সতর্ক করা হয়, যদি নেশা সামগ্রী বিক্রি বন্ধ না করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ তো আমাদের ছেলে এবং মেয়েরা, এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসছে, দেখছে যে প্রমাণও পাওয়া গেছে, এরপরও
তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি। এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইল এখান থেকে এসে, এরপরে যে নাকি আসল ড্রাগস খনি বা যে বিক্রিত যে মালিক তাকে কিন্তু ধরা দেয়নি, তার স্ত্রীকে পরে নিয়ে গেছে। আর আমরা আজকে একটা কমিটি তৈরি করলাম, যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা আগে এগিয়ে যেতে পারি, সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। আচ্ছা ম্যাডাম, আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণসহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে এই প্রেস মিডিয়ার মাধ্যমে তাকে জানান দিতে চাই, বিশেষ করে ওই এলাকার রূপকুমার দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার একটা জানা আছে, আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়ার প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলা সাগরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলা সাগরে চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলাসাগরে মেগা স্বাস্থ্য শিবির। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলাসাগর চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, লালবাহাদুর ব্যায়ামাগার সম্পাদক অমল দেববর্মা, বিপুল দেববর্মা, প্রদীপ সাহা সহ চিকিৎসক বিরোজা দুলাল সাহা, মণিভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিষয় নেই, প্রথমে বলবো ধন্যবাদ জানাবো যে এখানে লালবাহাদুর ক্লাব একটি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনাও হবে, পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে। তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন। বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন।
সে বস্ত্র বিতরণ হোক, ব্লাড ডোনেশন হোক, কিংবা স্বাস্থ্য শিবির হোক, এটা ঠিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন, তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসলো জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ। এলাকার ৩৫ জন দুস্থ লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো ক্লাবের সদস্যরা। মূলত রবিবার দুপুর 12টা নাগাদ জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব গৃহে এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া, অধীর রঞ্জন নাথ, সহসভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা। তবে ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গত কিছু শিবিরের আয়োজন করা হয় রাজ্য ও বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতে। তাছাড়াও যুব সমাজকে নেশার করার গ্রাস ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করে থাকে। ক্লাব সভাপতি জানান, এলাকার দরিদ্র লোকেদের মুখে হাসি ফোটানোর জন্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের যুব সংকল্প ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি, যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং উনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায়। আমাদের যেহেতু এই যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো, তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আচরণ করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিমকে। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিমকে। এই মহিম পেশায় একজন গাছ কাটার শ্রমিক, বয়স ৩০ বছর। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ, মহকুমার পুলিশ আধিকারিক এবং পুলিশ মৃতদেহ তদন্ত বা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় যে গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো বহিরাজ্যের শ্রমিক মহিম, বাড়ি আসাম এলাকায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থসামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকার প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি করা বা বিক্রি ছাড়া এই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থাই নেই।
তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে পিজেপি কলোনি এলাকাটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওই কাজটি করতে বাধ্য হচ্ছে বলেই তারা জানান। চুলে চুলে চাই আয়ো যাইয়া চুলে থৈবাঙ্গে থাংবাঙ্গে চুলে খেমা তুম যাও আর হানাই না কয় নাও মা খেনাই খেদি আর কে নাও চারি দি চুনাবো চারি দি নাই না কয় সরকার খাওয়ান দেয় না? হ্যাঁ না, বিকাশ কিচ্ছু কই না তো। ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাইঙ্গা কি করো? আমি তো পারবালো না লাই যাচ্ছে পান লইয়া খাওয়ান হয়েছে, তবু আমি হয়েছে না বাবা, সেই লাইগা আমি ওই ভাইয়াডুর লগে কাজ করে খাওয়ান আসেনি? নাই গড় খাওয়ান আসেনি? নাই, ঘর থেকে আইয়া দেখো কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রাগা পাইলে রাগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা ওইটাও আমি পাইছে না, মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অক্ষণ। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা বয়স। আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা, এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়া আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে জনগণের অভিমত রয়েছে। তবে এখন দেখার বিষয় এই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। যে বাটা মাতারাব মাখেনাই চলে যে লাইনপুর কমব যে তোমনা মাখেনাই রবিরা রিয়াং নক রিয়াং জুনো মুহা দিয়া আকে তুং বেকে চানে পুরা বুড়ি মসা বকরাই মসা ক্লাবো আকে পুরা বুড়ি খেচান না ওয়ালা হরলে লুংদাও বকাতে দাম বুড়া বকলা টং ইয়াকে বুড়া হিলা কই টং আসু বা আকে মাখেনা খায় আমার ওইটা কাজ করতো, আমি তো কিচ্ছু হই না, আগে বুকে কাম খেয়েছিল কিছু বইতার নলে রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ডাবল ইঞ্জিনে অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমল থেকে এই একই অবস্থায় রয়েছে। ডাবল ইঞ্জিনের অচল রাস্তা, গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায় রাস্তা সেই বাম আমল থেকে একই অবস্থায় আছে। এই বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতা কর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে, সেদিকে লক্ষ্য নেই কারোরই। রাজ্যের বাজেটের পর বাজেট অধিবেশন হচ্ছে। এই বাজেট অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল
পাশ হচ্ছে, কিন্তু পাশ হচ্ছে না গোলাঘাটি বিধানসভার এই কয়েকটি রাস্তা নির্মাণের কাজ। এলাকার মানুষ উৎসবের মেজাজে এলাকার সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মাকে পাশ করিয়ে এলাকায় বিধায়কের আসনে বসিয়েছিলেন। এরপর গত 2023 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভার মানুষ তীব্রাবতা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধায়কের আসনে বসিয়েছিলেন। কিন্তু এলাকার সব দিকে উন্নয়ন হলেও রাস্তাঘাট এখনো ঠিক আগের মতোই বেহাল। আমি এলাকা বাসিন্দা। আপনার এই মানে রাস্তার যে এই অবস্থা আজকে কত বছর ধরে এটা? আজকে মেলা বছর যাবত এই রাস্তা এরকম তা কোনো কাগজ নাই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালু গাড়ি সবসময় যাতায়াত করে এটা দা কাজে ওই বালু গাড়ি যাতায়াত করে হেভি ওজন বালু গাড়ি রাস্তা একবারে ভেঙে গেছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরোটা রাস্তায় কি এইভাবে খারাপ? পুরো রাস্তা এই অবস্থা। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এটা অবশ্যই থেকে শান্তিবাজার পর্যন্ত গেছে। বেশি দিনে আরো অসুবিধা বেশি আমরা চলাচল করতে। এখানে যারা মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মানে তারা কি আপনারা জানাইছেন? কয়েকবার জানানো হয়েছে, এমএলএ জানানো হয়েছে, এমএলএ কাছে গেলে করামো কইরা দিচ্ছি, এই কইরা আজকে এত বছর কাটে আইতাছে। জানা গেছে বিগত বাম সরকারের আমল থেকেই গোলাঘাটি বিধানসভার কলকলিয়া থেকে বিশালগড় যাওয়ার রাস্তা, নবশান্তিগঞ্জ বাজার থেকে গোপীনগর হয়ে বিশালগড় যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে ক্ষমতার পাল্লা বদল হয়ে বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আসে। 2018 থেকে এই পর্যন্ত অর্থাৎ 7 বছরেও রাস্তা সংস্কার করা হলো না। দলের অনেকেই বলে থাকেন বিগত সিপিআইএম সরকার রাজ্যে কোনো পর্যন্ত গোলাঘাটি বিধানসভার এই বেহাল রাস্তাগুলি কেন সংস্কার করা হয়নি প্রশ্ন তুলছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ওই তো 10-15 বছর দিদা রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই কাছে আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? বাঙালি সাইকেলটা বন্ধ লইয়া তেমন যাই না, দুর্গাচর থেকে কাটতে অবস্থিলা। আচ্ছা, মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবু ওই কি কমসরা তো গাড়ি চলে না, গাড়ি বদ্ধ। কি চাইতেছেন এখন আপনারা? কি চান এখন আপনারা? আমরা চাই এটা বালা বাজার জানাই দিতে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31শে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। তাছাড়াও ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নের প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে, কিন্তু রাজ্যের রেশনভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাকে। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা কেওয়াইসি সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। রেশন ডিলাররা এই কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে কেওয়াইসি করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নে সহায়তা করেন। আমরা অ্যাকচুয়ালি এখন যে কেওয়াইসিটা করা হইতেছে, এটা 31 তারিখ হলো লাস্ট ডেট। কেওয়াইসিটা করার মানে হলো এখন ডিজিটাল কার্ড দেওয়া হবে। তো এটা করার লাগে মানে ডিজিটাল কার্ডটা দেখা সবাই আমরা কেওয়াইসি করাই যাচ্ছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেছে বা ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী চাইতেছে যে আমরা ডিজিটাল কার্ডটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয়। যেমন এখন তো কার্ডটা নষ্ট হয়ে যেতেছে, হারাই যেতেছে, যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেটে ছোটো হয়ে যাবো, এটা পকেটে রাখতে পারবো, ঠিকভাবে এটা পরিচালনা করতে পারবো। তার লাগে চাইতেছে আর কি যে আমরা কেওয়াইসির মাধ্যমে যেমন এটা দিতে পারি। এটা শুধু আধার কার্ড নিয়ে এলে চলে, আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে এলে আমরা কেওয়াইসি করতেছে যে তোমরা এই এটা করো, এই কেওয়াইসিটা করো। কিন্তু আমরা কাস্টমারের যথেষ্টভাবে আমরা করতেছি, আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিংও করতেছি যে আপনারা আসেন কেওয়াইসিটা করেন।
কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরও 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরা যে সব রেশনের এই অবস্থা না, বাতিল হইতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হইলো ঠিক, এটা আমরাও ঠিক বলতে পারতেছি না। এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি। যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বললো যে আপনারা এটা অবশ্যই এটা করতে পারবেন, ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের প্রেশার সৃষ্টি করতেছে যে এটা করতে হবে। কিন্তু আমরা তার লাগে আমরা মাইকিং করতেছি, আমরা নিজেদের টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা KYC করেন। 31 তারিখ লাস্ট ডে, কিন্তু কেউই আসতেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, বিশিষ্ট ব্যক্তিত্ব সমীর কুমার দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল চন্দ্র দাস, রঞ্জন দাস, অনিমেষ নাগ, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। মূলত বসন্ত উৎসব উপলক্ষে এদিন বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে রঙে রাঙায়িত হয়ে আয়োজিত হয় গোটা খোয়াই শহরের র্যালি। এবং এদিন এই র্যালি এবং বসন্ত উৎসবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রথমে এই সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে আমরা খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের 7ম বর্ষ। আমরা সবাই জানি শীতের শেষে গ্রীষ্মের মধ্যিখানে বসন্তের আগমন ঘটে, ফলে ফুলে সুশোভিত হয় সারা দেশ। নানান ধরনের ফুল আমরা দেখতে পাই এবং সবাই সেই আনন্দে মাতোয়ারা হয়ে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং বসন্তকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলো যাতে আরও বেশি সুন্দর হয়, আরও বেশি আমাদের কাছে মনোমুগ্ধর হয়, সেই আশায় সবাই। ধন্যবাদ সবাই। আজকের প্রোগ্রাম শিডিউলের মধ্যে কী কী রয়েছে? আজকের প্রোগ্রামের মধ্যে আমরা এই কিছুক্ষণের মধ্যেই র্যালি শেষ করে আসলাম। সমস্ত শিল্পীদেরকে নিয়ে একসাথে প্রায় 3 থেকে 400 শিল্পী নিয়ে আমরা একসাথে র্যালি সমাবেশ করলাম। তারপরেই আমাদের এখানে বক্ত স্কুল যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দর্শকদের বসার জায়গা রয়েছে। এখানে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করবে বসন্ত উৎসবে। নানান ধরনের তারা বসন্তের গান পরিবেশন করবে, বাচ্চারা নৃত্য পরিবেশন করবে এবং একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করবে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রঙে রাঙিনায় রাঙিয়ে গেল তেলিয়ামুড়া শহর, এমনই এক দৃশ্য পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরে এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় তেলিয়ামুড়ার অগণিত সাংস্কৃতিক জগতের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোক উজ্জ্বল রঙের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়, পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, খোয়াই জেলা পরিষদের সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস সহ বিশিষ্ট সমাজসেবী অচিন্ত ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, বিশিষ্ট কবি মনোরঞ্জন গোপ, তাছাড়াও তেলিয়ামুড়া প্রাক্তন পৌরপিতা ও কাউন্সিলর নিতিন কুমার সাহা, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী মধুসূদন রায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, আগামী দিনে তেলিয়ামুড়া শহর এলাকায় তেলিয়ামুড়া জনসাধারণের আনন্দের কথা চিন্তা করে আগামী দিনেও এই অনুষ্ঠান চলতে থাকবে এবং প্রথমবারের মতো এই অনুষ্ঠানে ভালো সাড়া পেয়েছে এবং তিনি গোটা রাজ্যে অগণিত জনগণকে বসন্তের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। ओ गोपियां तारे हैं चांद है राधा, फिर क्यों है उसको
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা নাগাদ এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। শান্তিবাজার মহকুমার রাজাপুর বাজারে আজকে 4টা এলাকার লোকজন এবং গ্রামের সমাজপতিদের নিয়ে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এক বৈঠক করা হয়। কিছুদিন আগে রাজাপুর পুরাণ পঞ্চায়েত পাড়া থেকে রঞ্জন দেববর্মা বাড়ি থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে রঞ্জন দেববর্মার তল্লাশি চালিয়ে বিভিন্ন চুরি সামগ্রী এবং ড্রাগস উদ্ধার করে। তারপরও রঞ্জন দেববর্মাকে পুলিশ এখনো অ্যারেস্ট করতে পারেনি। খবর পাওয়া গেছে রঞ্জন দেববর্মা আবার নেশা বিক্রি করে বলেই জানা যায়। তাই আজকে সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং রঞ্জন দেববর্মাকে সতর্ক করা হয়, যদি নেশা সামগ্রী বিক্রি বন্ধ না করে তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়। আমরা আজকে রাজাপুর গাঁও সভা থেকে আমরা গ্রামের মহিলা এবং পুরুষেরা সবাই মিলে আজকে ড্রাগসের বিরুদ্ধে আমরা নেশামুক্ত হওয়ার জন্য আমরা আজকে বসেছি এবং আমরা আজকে আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এই ড্রাগসকে আমরা পরাজিত করব। কারণ আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলে এবং মেয়েরা এখন ড্রাগসের প্রতি যদি অতিরিক্ত নেশামুক্তর দিকে যদি ঝুঁকি দেয় তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যার জন্য আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুনেছি যে আমরা প্রশাসনের কাছে যে রিপোর্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরেও প্রশাসন এটা কোনো পদক্ষেপ নেয়নি। তারা আসছে, দেখছে যে প্রমাণও পাওয়া গেছে, এরপরেও তারা এটার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়নি। এরপরে শান্তির বাজার থেকে আবার খবর দেওয়া হইলো এখান থেকে এসে, এরপরে যে নাকি আসল ড্রাগস খনি বা যে বিক্রিত যে মালিক তাকে কিন্তু ধরা দেয়নি, তার স্ত্রীকে পরে নিয়ে গেছে। আর আমরা আজকে একটা কমিটি তৈরি করলাম যাতে এই কমিটি থেকে আমরা যাতে একতা হইয়া এই ড্রাগসের বিরুদ্ধে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই পদক্ষেপে আমরা নিয়েছি। আজকে আমাদের কমিটি তৈরি করা হলো। এই কমিটি অনুসারে আমরা কিন্তু যারা ড্রাগস বিক্রেতা এবং যে ড্রাগস ক্রেতা তাদেরকে কিন্তু আমরা ধরতে চেষ্টা করব। যদি ধরা পড়ে তাইলে কিন্তু আমরা আর ছাড়ব না। আচ্ছা ম্যাডাম, আমরা রাজাপুর এলাকা ভিত্তিক সমাজপতি চৌধুরী তারারে নিয়া এবং বাজার কমিটি প্রেসিডেন্ট সহ যে গত 16 তারিখ রবিবার ছিল, ওই দিন পঞ্চায়েত পাড়ার রঞ্জন দেববর্মা তার বাড়িতে যে ড্রাগস ইউজ করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল, সেটা প্রমাণসহ আমরা ধরে নিয়েছি। কিন্তু আজকে উনি বাড়িতে বসে বসে হুমকি দিয়েছেন যে ওনার বুকে যারা মেরেছে তাদেরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে। তার রঞ্জন দেববর্মা উনি হুমকি দিয়েছে। আমি আজকে এই প্রেস মিটের মাধ্যমে তাকে জানান দিতে চাই, বিশেষ করে ওই এলাকার রূপকুমা দাদা ছিল এবং তার পরিবার ছিল, ওরা মহিলা হিসাবে ছিলেন, আমাদের এলাকার বাসী ছিল মহিলারাও। তাই নিয়ে এখন আবার বর্তমানে হুমকি দিয়েছে যে আমার বুকে যারা মেরেছে তাদেরকে রাস্তাঘাটে যদি দেখা হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবো। আমিও জানিয়ে দিতে চাই, কোনো মহিলা যদি অ্যাক্সিডেন্ট হয় রূপকুমার বা এখানে বিকাশ দেবনা তাকেও সোমবারে বলে কেটে ফেলবো, অমুক করে ফেলবো, 2 টুকরা করে ফেলবে, দেখাই দেবে। উনি যে হুমকি দিয়েছেন আমি জানান দিতে চাই, তাদের পরিবার কোন কিছু হয় আমরা 1 সেকেন্ডও তাদেরকে আমরা রাখবো না, আমরা স্বর্গে তাকে পাঠিয়ে দেবো। এটা আমি বড় চ্যালেঞ্জ ছুড়ে বলেছি। আমরা সমাজ আছে, আমরা 13টা পাড়া আছে, তারা একটাই পাড়ায় আছে, আমরা 12টা পাড়া, আমরা যত লোক আছে বসবাস আছে, আমরা মহিলা সহ পুরুষ সহ আমরা সবাই যাইব, হাজার লোক যাইব, তাকে আমরা দেখাই দেবো এই নেশার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে তাদের পরিবার বিরুদ্ধে। এবং এখানে আরও আমার একটা জানা আছে আরও 3 পরিবার, এই 3 পরিবার আজকে বা কালকে থেকে আমরা ডিউটি দেবো। কোনো অপরিচিত লোক যদি সেখানে ধরা খায় আমরা তাদেরকে আমরা জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাকশন নেওয়া অনেক প্ল্যান করেছি। আজকে মিটিংয়ের মধ্যে সেটা সিদ্ধান্ত হয়েছে। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলা সাগরে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলা সাগরে চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লালবাহাদুর ক্লাবের উদ্যোগে কমলাসাগরে মেগা স্বাস্থ্য শিবির। রবিবার লালবাহাদুর ব্যায়ামাগার কমলাসাগর চা বাগানে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। বিনামূল্যে চিকিৎসা নিতে উক্ত শিবিরে চা শ্রমিক থেকে শুরু করে অত্র এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, লালবাহাদুর ব্যায়ামাগার সম্পাদক অমল দেববর্মা, বিপুল দেববর্মা, প্রদীপ সাহা সহ চিকিৎসক বিরোজা দুলাল সাহা, মণিভূষণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিষয় নেই, প্রথমে বলবো ধন্যবাদ জানাবো যে এখানে লালবাহাদুর ক্লাব একটি, আপনারা জানেন যে আমাদের রাজ্যের একটি পুরনো ক্লাব এবং এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এখানে স্বাস্থ্য শিবির আয়োজন হয়েছে। তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের চা শ্রমিকদের মধ্যে আজকে স্বাস্থ্য সচেতনতামূলক এখানে আলোচনা হবে, পাশাপাশি আমাদের সমস্ত চা শ্রমিক ভাই বোনদেরকে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আনা হয়েছে। তো আমি এটুকুই আশা করব যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আরও এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত হয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের সুবিধা ভোগ করুন। বিশেষ করে আমরা প্রতিনিয়তই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও আমাদের এই বিশেষ করে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে থাকেন। সে বস্ত্র বিতরণে হোক, ব্লাড ডোনেশন হোক কিংবা স্বাস্থ্য শিবির হোক, এটা আমাদের আজকের সমাজের এক বিশেষ একটি দিক বলবো যে আমাদের সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন, বিশেষ করে প্রান্তিক মানুষরা যারা রয়েছেন, তাদের জন্য এই সমস্ত ক্লাবগুলি যখন এগিয়ে আসেন সত্যি প্রশংসার দাবি রাখেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করল যুব সংকল্প ক্লাব। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসলো জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব কর্তৃপক্ষ। এলাকার ৩৫ জন দুস্থ লোকেদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো ক্লাবের সদস্যরা। মূলত রবিবার দুপুর 12টা নাগাদ জোলাইবাড়ি যুব সংকল্প ক্লাব গৃহে এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি জুনু মিয়া, অধীর রঞ্জন নাথ, সহসভাপতি আকবর আলী এবং সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন প্রমুখরা। তবে ক্লাব কর্তৃপক্ষ জন্মলগ্ন থেকেই সমাজের সেবায় নিয়োজিত ছিল এবং বর্তমানেও তাদের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। গত কিছুদিন পূর্বে ক্লাব কর্তৃপক্ষের বহিরাজ্যের চিকিৎসকদের উপস্থিতিতে তাছাড়াও যুব সমাজকে নেশার করার গ্রাস ও অসামাজিক কাজ থেকে বিরত রাখতে তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। সর্বোপরি তারা দুর্গা উৎসবেও একইভাবে বস্ত্র বিতরণী অনুষ্ঠান করে থাকে। ক্লাব সভাপতি জানান, এলাকার দরিদ্র লোকেদের মুখে হাসি। ক্লাবের উদ্যোগে আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং ঈদে যে খাদ্য সামগ্রী রয়েছে সেই সামগ্রী ওনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা আমাদের এলাকার মোট ৩৫ জন যারা দুস্থ মানুষেরা রয়েছেন ওনাদেরকে আমরা খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করছি, যাতে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে এবং উনাদের পরিবারেও যাতে ঈদের সেই আনন্দটা পৌঁছে যায়। আমাদের যেহেতু এই যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষের মুখে হাসি ফোটানো, তাই আমাদের এই উদ্যোগ হাতে নিয়েছি এবং আমরা আজ ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবিবার সাত সকালে এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজ্যের শ্রমিক মহিনকে।
রবিবার সাত সকালে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার। হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহির্রাজ্যের শ্রমিক মহিমকে। এই মহিম পেশায় একজন গাছ কাটার শ্রমিক, বয়স 30 বছর। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ, মহকুমার পুলিশ আধিকারিক এবং পুলিশ মৃতদেহ তদন্ত বা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে। ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ। ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় যে গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকতো বহিরাজ্যের শ্রমিক মহিম, বাড়ি আসাম এলাকায়। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থসামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদনে জনজাতি মানুষদের অর্থনৈতিক ব্যবস্থা বিষয়টি তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু সচ্ছল রয়েছে, এই কয়েকটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে জনজাতি মানুষের অর্থনৈতিক ব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে 18মুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকার প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি করা বা বিক্রি ছাড়া এই এলাকার বসবাসকারী মানুষজনেরা রোজগারের আর কোনো ব্যবস্থাই নেই। তবে বর্তমান পরিস্থিতিতে এই এলাকার বেশিরভাগ পরিবারই জীবন জীবিকা নির্বাহ করতে ব্যর্থ হয়ে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে বিজেপি কলোনি এলাকাটিকে তৈরি করা হয়েছিল, কিন্তু তৎসময় থেকে বর্তমানেও ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে জীবন যুদ্ধে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে, কারণ তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওই কাজটি করতে বাধ্য হচ্ছে বলেই তারা জানান। চুলে চুলে চাই যায়া চুলে থৈবাঙ্গে থাংবাঙ্গে চুলে খেমা তুম যাও আর হানে না কয় নাও মা খেনাই খেদি আর কে নাও চারি দি চুনাবো চারি দি নাই না কয় সরকার খাওন দেয় না। হ্যাঁ না বিকাশ কিচ্ছু কই না তো। ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাইঙ্গা কি করো? হ আম তো পারবালো না লাই যাচ্ছে, কাজ করিয়া খাইতে পারছে। আমার বুড়ি তো হইলে লে পলা পান লইয়া খাওয়ানো হয়েছে, তবু আমি হইছে না বাবা। সেই লাগে আমি ওই ভাইয়াডু লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই গড় খাওয়ান আসেনি? নাই, গড় থেকে আইয়া দেখো। কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রাগা পাইলে রাগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি অখন। কত বয়স তোমার? আমার বয়স তো বেশি হয়েছে, তো আমি তো কইতে পারি না বাবা বয়স। আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা। এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি কুড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে একাংশ শুভবুদ্ধি মানুষদের অভিমত। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কে দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়া আশঙ্কা রয়েছে বলে দাবি একাংশ জনগণের। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে জনগণের অভিমত রয়েছে। তবে এখন দেখার বিষয় এই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন।
bông bọ ya tung maya je no mak nai it po mak nai je po bata matara po mak nai chula je lain pur kong po je tung mona mak nai apa Robina riang nak ko. yang cuma muha dia nuk po maya dabi daba buria ya Tak banyak sih kai piglah ini. Agak tung bega chane pura puri msa bokrai msa klabu agak pura puri kecana nawala Horok le lung daw bokap kita mambra. bông là trồng ya cái bút lại là có khối trồng à xuống qua cái mặt cái nào khác rồi cái trồng mà càng Ama roi dah kas pun tu nó tu. cũng sao đi Cái chuối na. Cái bốc cái Cam khen silo cái chụp bôi chả nó le. bộ khen chứ Yung trồng yang là sih. ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ডাবল ইঞ্জিনে অচল রাস্তা গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমল থেকে এই একই অবস্থায় রয়েছে। ডাবল ইঞ্জিনের অচল রাস্তা গোলাঘাটি বিধানসভার কলকলিয়া এবং গোপীনগর এলাকায় রাস্তা সেই বাম আমল থেকে একই অবস্থায় আছে। এই বিজেপি সরকারের আমলে গোটা দেশে এবং রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে বলে দাবি করছে বিজেপির নেতা কর্মীরা। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কলকলিয়া এবং গোপীনগর এলাকার রাস্তা সেই বাম আমলের মতোই অচল অবস্থায় পড়ে রয়েছে, সেদিকে লক্ষ্য নেই কারোরই। রাজ্যের বাজেটের পর বাজেট অধিবেশন হচ্ছে। এই বাজেট অধিবেশনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের পেনশন ভাতা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল পাশ হচ্ছে, কিন্তু পাশ হচ্ছে না গোলাঘাটি বিধানসভার এই কয়েকটি রাস্তা নির্মাণের কাজ। এলাকার মানুষ উৎসবের মেজাজে এলাকার সব ধরনের উন্নয়নের আশা ভরসা রেখে ভোট দিয়ে 2018 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বীরেন্দ্র কিশোর দেববর্মাকে পাশ করিয়ে এলাকায় বিধায়কের আসনে বসিয়েছিলেন। এরপর গত 2023 বিধানসভা নির্বাচনে গোলাঘাটি বিধানসভার মানুষ তীব্রাবতা দলের মানব দেববর্মাকে ভোট দিয়ে পাশ করিয়ে বিধায়কের আসনে বসিয়েছিলেন, কিন্তু এলাকার সব দিকে উন্নয়ন হলেও রাস্তাঘাট এখনো ঠিক আগের মতোই বেহাল। আমি এলাকা বাসিন্দা। আপনার এই মানে রাস্তার যে এই অবস্থা আজকে কত বছর ধরে এটা? আজকে মেলা বছর যাবত এই রাস্তা এরকম প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রাস্তা বান্ধা গেছে, এরপরে একটা কোনো কাজ হয়েছে না এই রাস্তার মধ্যে। রাস্তা ভাঙচুর রয়েছে, বালুর গাড়ি সবসময় যাতায়াত করে এটা দা কাজ ওই বালুর গাড়ি যাতায়াত করে হেভি ওজন বালুর গাড়ি রাস্তা একবারে ভেঙে গেছে, আমরা চলাচল করতে অসুবিধা। আচ্ছা, পুরোটা রাস্তায় কি এভাবে খারাপ? পুরো রাস্তা এই অবস্থা। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এটা অবশ্যই থেকে শান্তিবাজার পর্যন্ত গেছে। বৃষ্টির দিনে আরো অসুবিধা বেশি আমরা চলাচল করতে। এখানে যারা মানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত মানে তারা কি আপনারা জানাইছেন? কয়েকবার জানানো হয়েছে, এমএলএ জানানো হয়েছে, এমএলএ কাছে গেলে করামো করে দিচ্ছি। থেকে গোলাঘাটি বিধানসভার কলকলিয়া থেকে বিশালগড় যাওয়ার রাস্তা, নবশান্তিগঞ্জ বাজার থেকে গোপীনগর হয়ে বিশালগড় যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত হয়েছিল। 2018 বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে ক্ষমতার পাল্লা বদল হয়ে বিজেপি রাজ্য সরকারের ক্ষমতায় আসে। 2018 থেকে এই পর্যন্ত অর্থাৎ 7 বছরেও রাস্তা সংস্কার করা হলো না। দলের অনেকেই বলে থাকেন বিগত সিপিআইএম সরকার রাজ্যে কোনো উন্নয়ন করেনি, কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিজেপি সরকার আসার পরেও এখনো পর্যন্ত গোলাঘাটি বিধানসভার এই বেহাল রাস্তাগুলি কেন সংস্কার করা হয়নি প্রশ্ন তুলছে ভুক্তভোগী সাধারণ মানুষ। ওই তো 10-15 বছর বিঘা রাস্তা খারাপ হয়ে কোনো কাজ হয় না। আমি ওই কাজ আপনারা চলাফেরা করতে অসুবিধা হয় না? বাঙাটি সাইকেলটা বন্ধ লইয়া যাওয়া যায় না, আপনারা যাওয়া যায় না। এই রাস্তাটা কই থেকে কত দূর গেছে? এটা এই তো এই দুর্গাচমন থেকে একটা অবস্থা। আচ্ছা, মানে এই পুরাটা রাস্তায় কি এইভাবে খারাপ? এই বাবু ওই কি কমসরা তো গাড়ি চলে না, গাড়ি বদ্ধ। কি চাইতেছেন এখন আপনারা? কি চান এখন আপনারা? আমরা চাই এটা বালা বাজার বানাই দিতে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা।
রেশন কার্ড ডিজিটালাইজেশন ভোক্তাদের খামখেয়ালিপনায় ব্যাহত হতে পারে। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে রেশন কার্ড ডিজিটাল করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা এবং এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়ন। আগামী 31শে মার্চের ভেতর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে খাদ্য দফতর। তাছাড়াও ত্রিপুরা সরকার এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের বাস্তবায়নের প্রথম উত্তর পূর্ব রাজ্য হিসাবে পরিচিত। ত্রিপুরা সরকার বিভিন্ন জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের জন্য একটি অনলাইনে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে রেশন কার্ডের ডেটাবেস অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সুবিধাভোগীরা দেশের যে কোনো প্রান্তে রেশন নিতে পারবে, কিন্তু রাজ্যের রেশনভুক্তরা গুরুত্ব দিচ্ছে না রাজ্য সরকারের ঘোষণাকে। আর মাত্র 8 দিন বাকি, কিন্তু এখনো অর্ধেকের বেশি ভোক্তা KYC সম্পূর্ণ করেনি। ফলে রাজ্য সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হতে পারে। রেশন ডিলাররা এই আবেদন রাখছেন প্রত্যেকে যেন 31 মার্চের ভেতর আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে রেশন দোকানে গিয়ে KYC করিয়ে নেন এবং রাজ্য সরকারের প্রকল্পকে বাস্তবায়নে সহায়তা করেন। আমরা অ্যাকচুয়ালি এখন যে KYCটা করা হইতেছে, এটা 31 তারিখ হলো লাস্ট ডেট। KYCটা করার মানে হলো এখন ডিজিটাল কার্ড দেওয়া হবে। তো এটা করার লাগে মানে ডিজিটাল কার্ডটা থেকে সবাই আমরা KYC করাইতেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেছে বা ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী চাইতেছে যে আমরা ডিজিটাল কার্ডটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয়। যেমন এখন তো কার্ডটা নষ্ট হয়ে যেতেছে, হারাই যেতেছে, যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেটে ছোটো হয়ে যাবো, এটা পকেটে রাখতে পারবো, ঠিকভাবে এটা পরিচালনা করতে পারবো। তার লাগে চাইতেছে আর কি যে আমরা KYCর মাধ্যমে যেমন এটা দিতে পারি। এটা শুধু আধার কার্ড নিয়ে এলে চলে, আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে এলে আমরা KYCটা করে দিতেছি। কিন্তু আপনার ফুড মিনিস্টার কিছুদিন পর পরে আমরা মিটিং করতেছে যে তোমরা এই এটা করো, এই KYCটা করো, কিন্তু আমরা কাস্টমারের যথেষ্টভাবে আমরা করতেছি। আমরা নিজেরা টাকা দিয়ে মাইকিংও করতেছি যে আপনারা আসেন KYCটা করেন, কিন্তু করতেছে না। যেমন আমার এখানে আছে আরও 400-500 করতেছে না। এরকম সারা ত্রিপুরার যে সব রেশনে এই অবস্থা না, বাতিল হইতো না। অ্যাকচুয়ালি বিষয়টা হইলো ঠিক, এটা আমরাও ঠিক বলতে পারতেছি না। এটা বিষয়টা ডিপার্টমেন্ট বলতে পারবো এটা কি। যেমন ডিপার্টমেন্ট আমরা যেটা বলবো যে আপনারা এটা অবশ্যই এটা করতে পারবেন। ডিপার্টমেন্ট কিছুদিন পর পরে আমাদের পেশা সৃষ্টি করতেছে যে এটা করতেই হবে, কিন্তু আমরা তার লাগে আমরা মাইকিং করতেছি, আমরা নিজেদের টাকা দিয়ে মাইকিং করতেছি যে আপনারা KYC করেন। 31 তারিখ লাস্ট ডে, কিন্তু কেউই আসতেছে। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি। খোয়াই কালচারাল সেলের উদ্যোগে এবং খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে খোয়াই শহরে আয়োজিত র্যালি এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠানে অনুকূল চন্দ্র দাস, রঞ্জন দাস, অনিমেষ নাগ, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, কাউন্সিলর পীযূষ কান্তি চৌধুরী থেকে শুরু করে অন্যান্যরা। মূলত বসন্ত উৎসব উপলক্ষে এদিন বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে রঙে রাঙায়িত হয়ে আয়োজিত হয় গোটা খোয়াই শহরের র্যালি। এবং এদিন এই র্যালি এবং বসন্ত উৎসবে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান হচ্ছে এখানে। প্রথমে এই সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজকে আমরা খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের সহযোগিতায় বসন্ত উৎসব পালন করতে যাচ্ছি, এবং এটা আমাদের 7ম বর্ষ। আমরা সবাই জানি শীতের শেষে গ্রীষ্মের মধ্যিখানে বসন্তের আগমন ঘটে, ফলে ফুলে সুশোভিত হয় সারা দেশ। নানান ধরনের ফুল আমরা দেখি।